ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্প শিয়াল ঘটক। অনেক অনেক দিন আগে এক তাঁতি ছিল। তার পূর্বপুরুষরা খুব বড়লোক ছিলেন, কিন্তু ওর বাবা সমস্ত পৈতৃক সম্পত্তি ফুর্তি করে উড়িয়ে দিয়েছিলেন। তাঁতি জন্মেছিল রাজবাড়ির মতো এক বাড়িতে, কিন্তু এখন সে থাকে একটা কুঁড়ে ঘরে। তার বাবা মা আত্মীয় স্বজন সব মরে গেছিল। তিন কুলে তার কেউ ছিল না। তাঁতির কুঁড়ে ঘরের কাছেই ছিল এক শেয়ালের বাস। তাঁতির বাপের ঐশ্বর্যের কথা শেয়ালটা জানত, তাই তাঁতির জন্যে শেয়ালের ভারী দুঃখ। একদিন শেয়াল তাঁতিকে ডেকে বলল, তাঁতি ভাই, তোমার দুঃখে আমার খুব কষ্ট হয়। আমার ইচ্ছে হচ্ছে তোমার অবস্থার উন্নতি করি। আমি এদেশের রাজার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। তাঁতি আকাশ থেকে পড়ল। শেয়াল খেপল নাকি? সে বলল, কি যে বলো ভাই, আমি হব রাজার জামাই? যেদিন পশ্চিমে সূর্য উঠবে সেদিন আমি রাজার জামাই হব। শেয়াল বলল, কেন, তুমি কি ভাবো আমার সে ক্ষমতা নেই? দেখোই না আমি রাজার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেই কিনা। পরদিন সকালে শেয়াল রাজধানীর দিকে রওনা দিল। রাজধানীর কয়েক ক্রোশ দূরে মাঝপথে একটা পানের বরজ। সেখান থেকে শেয়াল অনেকগুলো পানের পাতা তুলে নিল। অবশেষে রাজধানীতে পৌঁছে রাজবাড়ির সামনে এলো। কায়দা করে একসময় ভেতরেও ঢুকে গেল। রাজার বাগানের একধারে ছিল একটা পুকুর। সেই পুকুরে সকালে বিকেলে রাজবাড়ির মেয়েরা স্নান করতে আসতেন। শেয়াল বুদ্ধি করে ঘাটে যাওয়ার পথের সামনে শুয়ে রইল। ঠিক সেই সময় 10 জন দাসী নিয়ে রাজকুমারী স্নান করতে এলেন। ঘাটে যাওয়ার পথে শিয়ালকে শুয়ে থাকতে দেখে তিনি অবাক। দাসীদের বললেন, ওটাকে তাড়িয়ে দাও। রাজকুমারীর আদেশে দাসীরা শিয়ালকে তাড়া দিল। এমন সময় ঠিক যেন ঘুম ভেঙে শেয়াল উঠে বসল। তারপর পালিয়ে না গিয়ে গা মোড়ামুড়ি দিল। পানের পুঁটলি খুলে একটা পান বের করে মুখে পুরে চিবাতে লাগলো। রাজকুমারী আর তার দাসীরা অবাক হয়ে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন, এ তো দেখছি সাধারণ শিয়াল নয়, কোন দেশ থেকে এলো? শেয়াল আবার পান খায়? এই শহরের মধ্যেই তো হাজার হাজার লোকের পান কেনবার পয়সা নেই। ওদের দেশে সবাই নিশ্চয়ই বেজায় বড়লোক। তখন রাজকুমারী শিয়ালকে ডেকে বললেন, ও শিয়াল, কোন দেশ থেকে এসেছো তুমি? সেখানে নিশ্চয়ই সোনা দানার ছড়াছড়ি, নইলে শিয়াল পর্যন্ত পান খায়? তোমাদের দেশের অন্য জানোয়াররাও পান খায় নাকি? শিয়াল বলল, রাজকন্যা, আমাদের দেশের নালা নর্দমা দিয়ে দই মধু গড়িয়ে যায়। তোমাদের দেশে যেমন ঘাস, আমাদের দেশে তেমনি পান। সব জানোয়ারই সেখানে পান খায়, গরু, ছাগল, কুকুর সবাই। আমাদের দেশে কোনো ভালো জিনিসের অভাব নেই। রাজকুমারী বললেন, আহা, যে দেশে এত ঐশ্বর্য সে দেশ কত সুখী, আর সেখানকার রাজা আরও শতগুণে সুখী। শিয়াল বলল, আমাদের দেশের রাজার কথাই যদি বলো, পৃথিবীতে তার মতো ধনী রাজা আর নেই। ইন্দ্রের প্রাসাদের মতো তার বাড়ি। তোমাদের রাজবাড়ি তো দেখলাম, আমাদের রাজার প্রাসাদের তুলনায় সে একটা কুঁড়ে ঘর মাত্র। রাজকুমারীর মনে এ কথায়
খুব কৌতূহল হতে লাগলো। তিনি তাড়াতাড়ি স্নান সেরে রানীমার কাছে গিয়ে ঘাটের দরজার সামনে দেখা আশ্চর্য শেয়ালের গল্প করলেন। সে কথা শুনে রানীমারও খুব কৌতূহল হলো। তিনি শিয়ালকে ডেকে পাঠালেন। কিছুক্ষণের মধ্যেই পান চিবাতে চিবাতে শিয়াল এসে রানীমার সামনে দাঁড়ালো। রানীমা বললেন, শুনলাম তুমি খুব ধনী এক দেশ থেকে এসেছো। তোমাদের রাজার কি বিয়ে হয়ে গেছে? শেয়াল বলল, আজ্ঞে না রানীমা, তার বিয়ে হয়নি। দূর দূর দেশের কত কত রাজকন্যা তাকে বিয়ে করতে চেয়েছেন, কিন্তু তিনি সবাইকে ফিরিয়ে দিয়েছেন। আমাদের রাজা দয়া করে যাকে বিয়ে করবেন সে রাজকন্যের কপাল ভালো। রানী বললেন, বলো তো শিয়াল মশাই, আমার মেয়ে কি পরীদের মতো সমান সুন্দরী নয়? পৃথিবীর সবচাইতে মানি রাজার রানী হবার যোগ্য সে নয়? শিয়াল বলল, আমার মতে রাজকন্যা খুবই সুন্দরী, বলা যেতে পারে এমন সুন্দরী আমি আর দেখিনি। তবে কি জানেন রানীমা, আমাদের রাজার ওকে পছন্দ হবে কি না সেটা তো বলতে পারছি না। রানী রেগে বললেন, আমার মেয়েকে পছন্দ হবে না? যেমন দেখে গেলে তেমনই একটিবার বর্ণনা করো, সঙ্গে সঙ্গে পছন্দ হয় কিনা দেখো। সত্যি কথা বলতে কি শিয়াল মশাই, রাজকুমারীর বিয়ের জন্য আমি বড় ব্যস্ত হয়েছি। অনেক রাজপুত্রই তো ওকে বিয়ে করতে চেয়েছে, কিন্তু তারা কেউ সেই রকম মস্ত বড় ঘরের মস্ত রাজার ছেলে নয় বলে আমার মত দেয়নি। তবে তোমার কথা শুনে মনে হচ্ছে তোমাদের রাজা মস্ত ঘরের ধনী। তার হাতে মেয়ে দিতে আমাদের কোনো আপত্তিই থাকতে পারে না। রানী রাজার কাছে বিয়ের সম্বন্ধের কথা বলে পাঠালেন। রাজা এসে শিয়ালের সঙ্গে আলাপ করলেন। তার কাছে শুনলেন তাদের দেশের রাজার কত ধন সম্পদ, জাঁকজমক। শেষে বললেন, এমন যোগ্য পাত্রের হাতে মেয়ে দিতে তার আপত্তি নেই। শিয়াল তাদের কাছ থেকে বিদায় নিয়ে তাঁতির কাছে ফিরে গিয়ে বলল, ওহে তাঁতি মহারাজ, তোমার মতো ভাগ্যবান পুরুষ এ পৃথিবীতে আর একটিও নেই। সব ঠিক করে এলাম, তুমি মস্ত বড় রাজার জামাই হবে। আমি কিন্তু তাদের বলেছি তুমিও একজন মস্ত বড় রাজা। এখন সেইভাবে চলতে ফিরতে হবে। আমি তোমাকে যেমনটি শিখিয়ে পড়িয়ে দেব, ঠিক তেমনটি তোমাকে কাজ করতে হবে। তা যদি না করো, তোমার কপাল তো পড়বেই, তার উপর তোমাকে আমাকে দুজনকেই শুলে চড়ানো হবে। তাঁতি বলল, সে আর বলতে, তুমি যেমনটি আমাকে শিখিয়ে পড়িয়ে দিবে আমি ঠিক তেমনটিই করব। বুদ্ধিমান শেয়াল মনে মনে একটা মতলব ঠাউরেছিল। কয়েকদিন বাদে সে আবার রাজকন্যার বাবার বাড়িতে গিয়ে আগের মতো পান চিবোতে চিবোতে ঘাটের পথের সামনে শুয়ে রইল। রাজা রানী তাকে দেখে খুব খুশি হলেন। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, কি হে শিয়াল মশাই, সম্বন্ধ পাকা করে এসেছো তো? শিয়াল বলল, আপনাদের মনের সংশয় দূর করার জন্যে বলে রাখি, এত দূর পর্যন্ত সব ঠিক করে এসেছি। রাজার মত করাতে যে আমাকে কত কষ্ট পেতে হয়েছিল সে কথা যদি জানতেন তাহলে আমাকে অশেষ ধন্যবাদ দিতেন। অনেকক্ষণ রাজামশাই তো কথাটা কানেই তোলেন না। তারপর অনেক করে ধৈর্য ধরে বুঝিয়ে সুঝিয়ে অনেক কষ্টে মন ফেরালাম। এখন একটা শুভ দিন স্থির করলেই হয়ে গেল। তবে বন্ধু ভেবে আপনাদের একটা পরামর্শ দিতে চাই। সেটি হলো,
এই আমাদের রাজার এত বেশি মান সম্মান যে যদি তিনি তার সব লোকলস্কর, সভাসদ, অনুচর, হাতি, ঘোড়া ইত্যাদি নিয়ে হাজির হন, তাহলে আপনাদের রাজবাড়িতে কেন এই শহরেও ধরবে না। কাজেই আমি প্রস্তাব করছি যে আমাদের রাজা জাঁকজমক করে না এসে নিরিবিলি আসুন। আপনি বরং শহরের বাইরে আপনাদের হাতি, ঘোড়া, যানবাহন রেখে দেবেন। তাতে করে কয়েকজন বরযাত্রী নিয়ে প্রভু আসবেন। রাজা এই পরামর্শ শুনে খুব খুশি হয়ে বললেন, তুমি ঠিকই বলেছ শিয়াল মশাই। এত মানি রাজার উপযুক্ত আয়োজন আমি আর কি করে করব। জাঁকজমক করে শোভাযাত্রা নিয়ে না এসে ওই যে তুমি যেমন বললে নিরিবিলি আসার ব্যবস্থা করেই ফেলো, নইলে শেষে ধনে প্রাণে মরব। শেয়াল গম্ভীর স্বরে বলল, দেখি কি করতে পারি। গ্রামে ফিরে এসে শেয়াল বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে উঠল। তা ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে ডেসক্রিপশন বক্স চেক করো, ওখানে দ্বিতীয় পর্বের লিংক দেওয়া আছে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, আর নিত্য নতুন সব গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।